আমি বলবো আর কি পড়তে চাও, তুই বলবি না। ঠিক আছে, রেডি? ওকে, আমাদের এই অংশটা শেষ। তাহলে আমরা আরেকটু পরে আর কি পড়তে চাও? না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অসম্ভব লেভেলের ভালো আছো। আজকে আমরা একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়। সো সেখানে আমাদের প্রথমে দেখো একটা আমরা স্লাইড ক্যালিপার্স নিয়েছি বা ভার্নিয়ার ক্যালিপার্স। তো এইটার বিষয়ে আমরা একটু বুঝতে চাই। তো এটা একটা স্লাইড ক্যালিপার্সের ছবি। এটা হচ্ছে প্রধান স্কেল, যেটাকে আমরা মূল স্কেল বলতে পারি, রৈখিক স্কেল বলতে পারি, বা তুমি প্রধান স্কেল বলতে পারো, যা বলো বলো। আর এর সামনে এরকম একটা দণ্ড থাকে, এটাকে আমরা বলি গভীরতা পরিমাপক স্কেল। আর এইখানে একটা ছোট স্কেল আছে, দেখো প্রধান স্কেলের সাথে একটা ছোট স্কেল আছে, এটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল। উপরে এটা আমরা মূলত ব্যাস মাপার জন্য ব্যবহার করি, ওইটা আমাদের নাই, দরকার নাই। আর এখানে একটা চোয়াল থাকে, এই চোয়ালের মাঝখানে আমাদের বস্তুটা থাকে, এই যে পরীক্ষণীয় বস্তু। সো আমরা যদি স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের মেকানিজমটা বুঝতে চাই বা সূত্রের ব্যবহারগুলো বুঝতে চাই, প্রথমেই দেখো আমরা ভার্নিয়ার ধ্রুবককে আমরা বলতেছি ভিসি বা লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে কি, একটা যন্ত্র আসলে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে সেটাকে আমরা বলতেছি লিস্ট কাউন্ট। দেখতেই পাচ্ছ আমাদের হাতে একটা স্কেল আছে, এটা দিয়ে আমরা তোমাকে পিড়াবো না বা মারবো না, আমরা জাস্ট একটা বিষয় বুঝতে চাই। এটাকে ইঞ্চি এবং সেন্টিমিটার দুইটা জিনিস আছে এখানে। সো এখানে যে সেন্টিমিটারগুলো আছে তোমরা দেখবে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, 1 থেকে 2 এরকম প্রত্যেক সেন্টিমিটারের মধ্যে 10টা করে ভাগ আছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 10 মিলিমিটার আছে। তাহলে এইটা দিয়ে আমরা কিভাবে পরিমাপ করতে পারবো? আমরা একটা বস্তুর দৈর্ঘ্য যদি মাপি, তাহলে আমরা বলতে পারবো ধরো 5.3 সেন্টিমিটার। এই যে 0.3 পর্যন্ত আমরা বলতে পারতেছি 5.3। বাট আমরা 5.3 পরে কিন্তু আরেকটু অ্যাকুরেসি সাহায্যে আমরা বলতে পারতেছি না। সো এই যে আমি একটা যন্ত্রের সাহায্যে কত নিখুঁত পরিমাপ করতে পারবো, আমি 5.3-তে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি চাই আরও গভীরভাবে পরিমাপ করতে। সেজন্য আমরা কি করি, এই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি। সো ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবক মিন্স হচ্ছে তুমি কত কম মাপতে পারবা, মানে কতটুকু সূক্ষ্মতার সাথে মাপতে পারবা। ওকে, সো এটা আমরা লিখে রাখছি যে যন্ত্রের সর্বনিম্ন গণন ক্ষমতা, এটাকে আমরা লঘিষ্ঠ গণনও বলি। লঘিষ্ঠ মানে ছোট। সেখানে দেখো যে আমরা বললাম ভিসি ইকুয়াল 1 MSD ডিভাইডেড বাই এন। এই এমএসডি কথার মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। আমরা একটু আগে তোমাকে যে স্কেলটা দেখিয়েছি সেই স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। ওকে, সো এখানে 1 মিলিমিটার বসাবা ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটা হচ্ছে এন। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, 10, 20, 50, 60, ইচ্ছা মতো যে কোনো কিছুই হইতে পারে। তো মনে রাখবে এই এনের মানটা যত বেশি হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু তত কম হবে, কারণ ব্যস্তানুপাতিক। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট যত কম হবে আমি তত সূক্ষ্মভাবে কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। সুতরাং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তুমি যত বেশি নিবা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে, তুমি তত ভালোই কি করতে পারবা, একটা দৈর্ঘ্য, একটা বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবা, ধরো 1.4563 এরকম সেন্টিমিটার। কিন্তু এই সূত্রটা আমরা সবসময় ব্যবহার করব না। কিছু কিছু ক্ষেত্রে দেখবো আমাদের প্রশ্নে বলা থাকে যে প্রধান স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, এরকম টাইপের কথাবার্তা বেশি থাকে। সো প্রধান স্কেলের ঘর সংখ্যা এবং ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা যদি উল্লেখ থাকে তাহলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এখানে 1 এবং 2 দেওয়া দুইটা ধাপ, প্রথম ধাপে তুমি 1 VSD বাইর করবা। তো 1 VSD কীভাবে বাইর করবা, সেটা হচ্ছে এমএসডি সংখ্যা মানে মূল স্কেলের ভাগ সংখ্যা, ওই যে বললাম 19টা ছিল, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20টা। প্রধান স্কেলের ভাগ সংখ্যা বলবে হবে 19টা এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ধরো বললো 20টা, তাহলে এখানে হবে 19/20। দেন তুমি কি করবা, ভার্নিয়ার কনস্ট্যান্ট 1 MSD মাইনাস 1 VSD। 1 MSD কত, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, আমরা জানি ওই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। ওই যে বড় স্কেল নিলাম, স্বাভাবিকভাবে 1 মিলিমিটারই হয়। তো এই 1 মিলিমিটার থেকে তুমি কি করবো, এটা বাদ দিবা। তো 1 মিলিমিটার থেকে এটাকে বাদ দিলে যেটা পাবা সেটা আসলে মিলিমিটারই হবে। সো এটার এককও মিলিমিটারই হবে। আর ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তারপরে আসো পরিমাপের সূত্র। এল মানে লেন্থ, আমি যে বস্তুর দৈর্ঘ্যটা মাপতে চাই সেটা হচ্ছে এম মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট। এই যে এম ইকুয়াল প্রধান স্কেল পার্ট। তোমরা কি করবা, একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে সূত্রগুলো উঠে ফেলবা, এবং সূত্রগুলো ভালোভাবে বুঝে বুঝে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি সকল ধরনের ম্যাথই সলভ করতে পারবা, খুবই ইজি টাইপের ম্যাথ আসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভি আছে, ভি ভি ইন্টু ভি ইন্টু সি, ভি ইন্টু ভি সি, সরি। তো ভি মানে কি, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন মানে কি, ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের সাথে মিলে যায়, ভার্নিয়ার স্কেলের দাগটা দেখবা প্রধান স্কেলের সাথে যেখানে মিলে সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিব, তুমি অ্যানিমেশনটা দেখো।
দেন হচ্ছে ভিসি, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, আমরা একটু আগে দেখলাম ভার্নিয়ার ধ্রুবক আমরা কিভাবে বাইর করব। আর সামনে দেখো, এটা আমাদের বইয়ে নাই বা আমাদের গাইডেও নাই, কিন্তু তোমরা শেখার সুবিধার্থে বা জানার সুবিধার্থে এটা লিখে রাখো যে প্লাস মাইনাস জে সি মানে জিরো কারেক্টর। এই বিষয়টা কি, এটা হচ্ছে শূন্য সংশোধন ধ্রুবক। আমাদের একটা যন্ত্র সবসময় পারফেক্ট হয় না। আমরা এখানে যে স্কেলটা রাখলাম সেটা শূন্য দাগের সাথে, এই শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মিলতে হয়। তো শূন্য দাগ অনেক সময় মিলে না, অর্থাৎ তুমি এই বস্তুটা রাখার আগেই দেখবা ভার্নিয়ার স্কেল বা আমাদের প্রধান স্কেল একটা পার্ট শো করতেছে, কিছু একটা শো করতেছে, ধরো 0.3 0.5 কিছু একটা শো করতেছে। তাহলে এটা কি, এটা সমস্যা না? এটা সমস্যা, এটা তো তুমি হিসাব করবে না, কারণ আমি তো এখনো বস্তু রাখিই নাই। তো যখন দেখবা এই পার্টটা পজিটিভ আকারে বলা যে প্লাস এত শো করতেছে, তখন সেটা কি করবা, এই সূত্রে এখানে মাইনাস দিয়ে বিয়োগ করে দিবা। আর যখন দেখবা পার্টটা নেগেটিভ, তখন সেটা কি করে দিবা, যোগ করে দিবা। যদি তোমাকে বলা হয় যে কোনো বস্তু না রাখা সত্ত্বেও বস্তুটা এতটুকু ভ্যালু শো করে, তাহলে এটার মধ্যে ত্রুটি আছে, ওই ত্রুটিটাকে তোমার যোগ বিয়োগ করতে হবে। দেন আরেকটা জিনিস মনে রেখো, পরীক্ষায় আসে যে কোন যন্ত্রটার অ্যাকুরেসি বেশি বা কোন যন্ত্রটার ত্রুটি কম শো করবে। তো সেটা তুমি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে বুঝতে পারবা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত বেশি হবে, তার মানে এন এর মান বেশি হবে। এন এর মান যদি বেশি হয় তাহলে ভিসির মান কম হবে। ভিসির মান যদি কম হয় তাহলে ত্রুটি কম হবে, কারণ আমি তত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। আর ত্রুটি যদি কম হয় তাহলে আমার যন্ত্রের অ্যাকুরেসি কি হবে, অনেক বেশি হবে। ওকে, এবার দেখো আমরা স্ক্রু গেজ নিয়ে একটু আলোচনা করতে চাই। তো এটা একটা স্ক্রু গেজ, এবং এটা আমরা কোথায় ব্যবহার করব? উত্তর হচ্ছে আমরা যখন তারের ব্যাস, পাতলা বস্তুর পুরুত্ব অথবা গোলকের ব্যাস এইসব তুমি মাপবা, তখন তুমি এই স্ক্রু গেজের ফর্মুলা বা স্ক্রু গেজের নীতিগুলো অ্যাপ্লাই করবা। সো এখানে যদি আমরা একটু দেখি যে এটা একটা স্ক্রু গেজ আছে, এটা হচ্ছে স্পিন্ডল। আমরা যখন এই টুপিকে ঘুরাবো তখন এই স্পিন্ডলটা সামনে আগাবে, বৃত্তাকার স্কেলটা ঘুরবে, রোটেট করবে, এদিকে এরকম রোটেট করবে। আর এটা হচ্ছে প্রধান স্কেল, এটা তো বৃত্তাকার স্কেল, আর এই হচ্ছে মাঝখানে আমাদের বস্তুটা, আর এটা হচ্ছে ফ্রেম। তো তোমাদের প্র্যাকটিক্যালও আসে, তোমরা এটা আঁকতে পারবা প্র্যাকটিক্যালে। সো আমরা যদি দেখি স্ক্রু গেজকে আমরা বলি মাইক্রোমিটার স্ক্রু গেজ। মূলত আমরা এটা দিয়ে মাইক্রোমিটার হিসাব করব, ছোট, অনেক ছোট পরিমাপ করব। সো প্রথমটাই দেখো পিচ। পিচ কি? পিচ হচ্ছে স্ক্রু এর একটা পূর্ণ ঘূর্ণনে স্পিন্ডলের সামনের দিকে অগ্রসরতা। অর্থাৎ আমরা যখন এরকম একটাকে এরকম পূর্ণ ঘূর্ণন দিব, পূর্ণ ঘূর্ণন মানে কি, সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমার পয়েন্ট, এই যে লাল দেখা যাচ্ছে, এই এই ক্লিপের এই পয়েন্টটা এরকম ঘুরিয়ে আমি যখন আবার এই পয়েন্টে আনবো, ঠিক আছে, তখন আমার এই স্পিন্ডলটা যতটুকু সামনে আগায় যাবে সেটাই হচ্ছে আমাদের পিচ। তো পিচের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাও মনে রাখতে পারি যে অগ্রসর দূরত্ব ডিভাইডেড বাই পূর্ণ আবর্তন সংখ্যা। তোমাকে যদি বলা হয় যে টুপিটাকে 3 বার পূর্ণভাবে ঘোরানো হলো এরকম কিছু, বা স্ক্রুটাকে পূর্ণবার 4 বার ঘোরানো হলো এবং এতটুকু দূরত্ব অতিক্রম হইলো, তখন তুমি পিচ এই সূত্র দিয়ে বের করে ফেলবা। ওকে, এবার আসো লিস্ট কাউন্ট বা এলসি, এটাকে আমরা লঘিষ্ঠ গণনা বলি। লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্টের অনেকগুলো ফরম্যাট তুমি মনে রাখো। একটা হচ্ছে ন্যূনাঙ্ক বলতে পারে, ন্যূনাঙ্ক বললেও তুমি লিস্ট কাউন্টই বাইর করবা, অর্থাৎ এলসির ভ্যালুটাই বাইর করবা। তোমাকে সূক্ষ্মতা বললেও তুমি এলসি বাইর করবা, তোমাকে ক্ষুদ্রতম গণন বললেও তুমি এলসি বাইর করবা। লিস্ট মানে তো বুঝো, মানে একদম সর্বনিম্ন যে পরিমাপটা আমরা করি। সো লিস্ট কাউন্ট সমান কি? পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। পিচ তো আমরা শিখছি, পিচ কি ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের টোটাল ভাগ সংখ্যারে নিচে দিলেই তুমি পাওয়া যাবা। দেন আসো পরিমাপ। পরিমাপ ডি। ডি মানে হচ্ছে ব্যাস বা পুরুত্ব, যেটাই মাপবা। এম। এম মানে হচ্ছে প্রধান স্কেলের পার্ট, তো প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট। সি মানে কি? বৃত্তাকার স্কেলের যে দাগ মূল স্কেলের সাথে মিলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল, এর যে পার্টটা আমার এই মূল স্কেলের পার্টের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের সি। এটাকে আমরা বলতে পারি বৃত্তাকার স্কেলের সাথে সমানুপাতিত হওয়া। আর এলসি মানে তো হচ্ছে লঘিষ্ঠ গণন, যেটাকে ন্যূনাঙ্ক, সূক্ষ্মতা বা ক্ষুদ্রতম গণন বলা যায়। আর এই যে প্লাস মাইনাস আমরা জে সি দেখতেছি, এটা হচ্ছে জিরো কারেকশন, অর্থাৎ আমরা আমরা আমাদের সবসময় শূন্য দাগের সাথে মিলে না, প্রধান স্কেলের সাথে ওইটা শূন্য দাগের সাথে মিলে না, এটা হচ্ছে যন্ত্রের দুর্বলতা। তো তোমরা প্রথমেই দেখেছো, আমরা ভার্নিয়ার স্কেলে সেটা তোমাকে দেখাইছি। যদি সেটা দেখো জিরো কারেকশনটা মাইনাস আসে, তখন তুমি প্লাস করবা, যখন তুমি দেখবা প্লাস আসবে তখন তুমি এখানে কি করে দিবা, মাইনাস করে দিবা। ওকে, আচ্ছা, এখন আমরা পরিমাপ এর ত্রুটি নিয়ে আলোচনা করব। তো পরিমাপের ত্রুটি অনেক প্রকার হয়, এর মধ্যে আমাদের তিনটা বেশি আসে। একটা হচ্ছে চরম ত্রুটি, আরেকটা আপেক্ষিক ত্রুটি, আরেকটা শতকরা ত্রুটি। আরও কিছু ত্রুটি আছে, আমরা আলোচনা করছি তোমাদের সাথে। স্যার প্রথমে আসে চরম ত্রুটি। চরম ত্রুটি ডেল এক্স সমান পরিমাণগত মান মাইনাস সত্য মান। তো সত্য মানকে আমরা বলি এক্স ট্রু, আর পরিমাণগত মান হইল, কিভাবে তুমি পরিমাণগত মান পাবা, সেটা হচ্ছে একটু ভুল আছে, এইটা হবে। ওকে, তো পরিমাণগত মান কিভাবে পাবা বা কিভাবে বুঝবা যে কোনটা পরিমাণগত মান, সেটা হচ্ছে যন্ত্র দিয়ে মেপে পাওয়া গেল। দেখবা প্রশ্নে বলা থাকে যে স্ক্রু গেজ দিয়ে মেপে ব্যাস এত পাওয়া গেল, বা ভার্নিয়ার স্কেলে মেপে এত পাওয়া গেল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পরিমাণগত মান। ঠিক আছে,
অথবা অবজারভেশন, বললো যে তার কাছে এমন মনে হইলো বা সে এত অবজার্ভ করলো, বা যন্ত্রের মাধ্যমে রিডিং এত পাওয়া গেল, এগুলো সবই কি পরিমাণগত মান। আর এই যে সত্য মান বা এক্স ট্রু, এটা কি, এটা হচ্ছে দেখবা প্রশ্নে বলা থাকে প্রকৃত মান বা প্রকৃত দৈর্ঘ্য। আবার বলা থাকতে পারে সত্য মান, সরাসরি বলে দিবে যে সত্য মান এত। আবার এইভাবে বলতে পারে স্ট্যান্ডার্ড ভ্যালু। আবার এভাবেও বলতে পারে যে অনেকগুলো মান পাইছে, প্রথমে মাইপে এত পাইছে, এত 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 এত, তখন তুমি কি করবা, ওইটার গড় করবা। অর্থাৎ গড় মান যদি বলা থাকে তাহলে সেটাও কি এক্স ট্রুই বা সত্য মান। সো আমরা এটা বিয়োগ করলে আমরা চরম ত্রুটি পাওয়া যাব। দেন আমাকে যদি আপেক্ষিক ত্রুটি বের করতে বলে তাহলে রিলেটিভ ইরর সমান ডেল এক্স। ডেল এক্স মানে কি, চরম ত্রুটি। ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ট্রু, ওই যে সত্য মানটা, এই সত্য মানটা প্রশ্ন থেকে তুমি খুঁজে বের করে ফেলবা। ওকে, দেন হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কিভাবে বের করবা, পার্সেন্ট ত্রুটি সমান ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ট্রু, অর্থাৎ এই আপেক্ষিক ত্রুটিটাই থাকবে ইন্টু 100%, দিলে তুমি শতকরা ত্রুটি পাওয়া যাবা। এবার তুমি প্রশ্ন সলভ করতে যাও, দেখবে সব কিছু সহজ লাগছে। তারপরে তুমি এখানে আসো, মোর যান্ত্রিক ত্রুটি, যন্ত্রের সমস্যার কারণে যে ত্রুটি দেখা যায় সেগুলোকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি, ধরো আমি চোখে কম দেখতেছি, তো এই কারণে যে ত্রুটি আমি দেখবো, বা আমি মাপতে গেলে আমার হাত কাঁপতেছে, এই কারণে যে ত্রুটি দেখবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ত্রুটি। পরিবেশগত ত্রুটি, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট করে, আলো সব কিছুর ওপর, পরিবেশের ওপর, এগুলো হচ্ছে পরিবেশগত ত্রুটি। প্রণালীগত ত্রুটি, বা যন্ত্র দিয়ে আমি যে মাপতেছি সেই প্রণালী বা সেই পদ্ধতিটাই ভুল, সেক্ষেত্রেও আমরা ত্রুটি দেখতে পাই। ওকে, এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। এই সূত্রগুলো তুমি যদি স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে নোট ডাউন করো, দেন এবার অঙ্ক করতে বসো, একদম অঙ্ক কোপায় ফেলো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের প্রথম অধ্যায়ের আমরা কিছু ম্যাজিক প্রশ্ন নিয়েছি। তো আমাদের উদ্দীপক একটা, বাট প্রশ্ন অনেক। এবং তোমরা যদি দেখো যে আমরা 3 মার্কের কিছু কোশ্চেন দিয়েছি, এবং সবগুলোই বোর্ড অ্যানালাইসিস করা, এগুলো অনেকবার অনেক স্কুলে আসছে, আমরা শুধু বোর্ডগুলোকে ডিনোট করেছি। সো আমরা চলো প্রথমেই একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এখন 3 মার্কে যে প্রশ্নগুলো আসবে আমরা সেগুলো সলভ করে দেখাবো তোমাকে। ওকে, তো প্রশ্নটা পড়ি যদি আমরা, তাহলে লেখা আছে যে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। তো তুমি যে বিষয়টা খেয়াল রাখবা যে এই এককগুলোর দিকে একটু ভালো করে নজর রাখবা। এখানে অনেক সময় মিটারেও থাকতে পারে, আবার মিলিমিটারেও দিতে পারে। ওকে, তো এখানে বললো একটা স্লাইড ক্যালিপার্সের, তো আমরা একটু আগে যে সূত্রে আলোচনা করলাম সেখানে আমরা কি দেখলাম, স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার ক্যালিপার্স সেম জিনিস। তো আমরা বুঝিয়ে নিচ্ছি যেখানে আমরা মূলত ভার্নিয়ারের কনসেপ্ট অ্যাপ্লাই করব। তো একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করা হলো। ভালো কথা। বললো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। এই লাইনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ এই যে স্লাইড ক্যালিপার্সটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান, এবং এইটা দিয়ে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি। আচ্ছা যাক, তারপরে দেখো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ 50 মিলিমিটার। তো তুমি যেটা যেটা জানো সেটা একটু পাশে ডিনোট করে রাখতে পারো, যে প্রধান স্কেল পাঠকে আমরা মূলত এম বলতাম, বড় হাতের, তাই না, মূল স্কেল পাঠ। এটা আমরা লিখে রাখলাম, এটা হচ্ছে 50 মিলিমিটার। 50 মিলিমিটার মানে 5 সেন্টিমিটার, এবং ওই যে দেখো দৈর্ঘ্য কিন্তু আমরা 5 সেন্টিমিটারই দেখছিলাম, হোয়াট এভার। এবার বললো এবং ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কথার মানে কি, ভার্নিয়ার সমপাতন 8, এই কথার মানে হচ্ছে ভি এর ভ্যালু কত, 8। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, সেটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক, এবং সেটা আমরা বের করব। দেখো বলা হলো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপে 5% ত্রুটি রয়েছে। থাকুক ত্রুটি, আমরা ত্রুটিরও হিসাব করব, সমস্যা নেই। প্রস্থ ও উচ্চতার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন 6,2। আচ্ছা, তো ভার্নিয়ার সমপাতন মানে ভি, মনে রেখো শিক্ষার্থীরা কিন্তু যেখানে মানে গুলায় ফেলে সেটা হচ্ছে ভিসি বসায় দেয়। ভিসি মানে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, ধ্রুবক। আচ্ছা, সো দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাকে বলা হলো স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এখন ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে গেলে আমরা বুঝি যে প্রথমেই হিন্ট ধরে আসছি না, ওই যে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 দাগ সমান ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তো আমরা কি জানি, আমরা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি বাইর করতে হয় এরকম করে ঘর দাগের সংখ্যা বলা থাকে, তাহলে আমরা প্রথমে 1 ভিএসডি, ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, সেটাকে আমরা কি বলতেছি, ভিএসডি। এভাবে বলা শিখো, বড় হচ্ছে তো বলা শিখো। তো এইটা সমান সমান কি হবে, এইটা সমান সমান হবে প্রধান স্কেলের, আমরা একটু সংক্ষেপে মানে ওই ইংলিশ টার্মটা ব্যবহার না করে নর্মাল টার্মটা ব্যবহার করতেছি যাতে তোমরা মনে রাখতে পারো সহজে। তা আমরা বলতে পারি প্রধান স্কেলের, এটা তোমরা লিখে নিতে পারো, দাগ সংখ্যা
ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, রাইট? এখন খেয়াল করো, প্রধান স্কেলের দাগ সংখ্যা কত ছিল? 19, এবং ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কত? 20। তাহলে এটা হবে 19, এটা হবে 20, এবং এখানে আমরা লিখব মিলিমিটার, এত মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 19/20 মিলিমিটার। এখন যদি প্রশ্ন করি তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র আমরা কি পড়ছি? 1 MSD মাইনাস 1 VSD। 1 MSD কথার মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সো এটা একটা মজার ইস্যু হচ্ছে, ওই ডি দিয়ে আমি মানে ছোটোবেলা থেকে মনে রাখতাম, ডি মানে দৈর্ঘ্য। তো এমএসডি মানে হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এখন যদি খেয়াল করো, এই মডুলাস চিহ্ন মানে হলে এটা কখনো নেগেটিভ হবে না। ওকে, নেগেটিভ আসলেও সেটা আসলে পজিটিভই, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখানে তুমি দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে স্কেল দিয়ে মাপতেছিলাম বা যেটা দিয়ে আমরা মাপলাম সেটা মূলত সেন্টিমিটার স্কেল। ঠিক আছে, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আমরা যে মাইপা 50 মিলিমিটার পাইলাম, এটাও কিন্তু 5 সেন্টিমিটার। এবং তোমাকে যদি প্রশ্নে উল্লেখ করে না দেয় প্রধান স্কেলের পাঠ বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যদি উল্লেখ করে না দেয়, তাহলে তুমি ধরবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ওকে, তো আমাকে এখানে যদি স্পষ্টভাবে উল্লেখ করে নাই, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 মিলিমিটার মাইনাস 1 VSD কত? 19/20, এত মিলিমিটার, রাইট? এখানেও মিলিমিটার, হোয়াট এভার। আচ্ছা, 1 মাইনাস এত, তাহলে এখানে কত হবে? 1/20। আর 1/20 মানে কি? 0.05 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে প্রথমটা আমাদের শেষ করি। বলা হলো বস্তুটির দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য কত বললে আমরা এল বাইর করব। যেহেতু স্লাইড ক্যালিপার্স আমরা ব্যবহার করছি, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এল এর সূত্র কি? এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেলের পাঠ, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এবং ভার্নিয়ার ধ্রুবক আমরা কত পাইছিলাম? 0.05 মিলিমিটার। ওকে, সো যেহেতু মিলিমিটারে পাইছো এবং প্রধান স্কেল পার্ট, তুমি যদি খেয়াল করো প্রধান স্কেল পার্টকে কিন্তু 50 মিলিমিটার আকারে দেওয়া আছে। এককগুলোর দিকে খেয়াল রাখতে হবে, অঙ্ক সহজ, বাট এককগুলোর ভুল হলে তোমার পুরো ম্যাথটাই কি হবে? ভুল হয়ে যাবে। সো আমরা এখন মানটা বসায় দিই, এখানে 50ই আমরা বসাইলাম, তাহলে কি 50 মিলিমিটারে আছে। প্লাস ভার্নিয়ার যেই সমপাতন সেটা দেখো 8 বলা আছে, তো এটা 8 থাকবে, ইন্টু ভার্নিয়ার ধ্রুবক আমরা কত পাইছিলাম? 0.05 মিলিমিটার। যদি আমরা সেন্টিমিটারে হিসাব করতাম তাহলে কিন্তু এটাকেও আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিতাম। আচ্ছা, তো এটা যদি তোমরা গুণ করো তাহলে তোমরা কত পাবা? 50.4 মিলিমিটার। আর 50.4 মিলিমিটার মানে কি? 5.04 সেন্টিমিটার। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত হবে? 5.04 সেন্টিমিটার। ওকে, এবার দেখো আমরা যদি 3 নম্বর ম্যাথ করি, বলা হলো যদি ভার্নিয়ার স্কেলের সাহায্যে বস্তুটির দৈর্ঘ্য 5.12 সেন্টিমিটার পাওয়া যায়, তবে ভার্নিয়ার ধ্রুবক 0.1 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হয়, তবে ভার্নিয়ার সমপাতন কত? একটু ভালো করে খেয়াল করো, এককের কিন্তু একটা প্যাচ আছে। এখানে বলা আছে যে আমরা প্রধান স্কেলের যে পার্ট মানে বস্তুর যে দৈর্ঘ্য পাইছি সেটা পাইছি 5.12 সেন্টিমিটার। আর এইখানে যে আমাকে ভার্নিয়ার ধ্রুবক বলা আছে, দ্যাট মিনস ভিসির ভ্যালু সেটা কত বলা আছে? 0.1 মিলিমিটার। তাহলে এই 0.1 কিন্তু তুমি রাখতে পারবে না, এটাকে তুমি কি করবা? মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিবা। তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে তুমি এটা পাবা 0.01 সেন্টিমিটার। ওকে, সো আমরা সরাসরি সূত্রে চলে যাই। যেহেতু আমাকে বলছে ভার্নিয়ার সমপাতন কত এবং দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা সরি এম এর মান না, এটা হচ্ছে এল এর ভ্যালু। তো যেহেতু আমাকে এল এর ভ্যালু বলা আছে, সো আমরা এখন সরাসরি সূত্রে চলে যাই। তো আমরা জানি কি? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমি যে দৈর্ঘ্যটা মাপলাম সেই দৈর্ঘ্যটা হবে এইটা। ওকে, তো এখানে আমাকে বলা আছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য 5.12 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য এল এর ভ্যালু। এম এর ভ্যালু কত হবে? প্রধান স্কেলের সাহায্যে তুমি কতটুকু মাপছিলা? 50 মিলিমিটার মাপছিলা না? আর 50 মিলিমিটার মানে যেহেতু আমাদের সেন্টিমিটারে আছে এবং আমরা পুরো বিষয়টাকে সেন্টিমিটারে চিন্তা করতে চাই, তাহলে 50 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো আমরা বের করতে চাই কাকে?
উত্তর হচ্ছে আমরা বের করতে চাই ভিকে। কেন? ভার্নিয়ার সমপতন বলছে। তাহলে আমরা একসাথে সূত্রটা বানায় নিই। তাহলে এম যদি এই পাশে আসে তাহলে হবে এল মাইনাস এম, আর ভি যদি থেকে যায়, ভিসি যদি চলে আসে তাহলে ভিসি হবে নিচে, ইকুয়াল আমাদের কত হবে ভি। তাহলে আমরা বলো ভি ইকুয়াল কি লিখতে পারি? এল এর ভ্যালু কত? 5.12 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো 5.12 মাইনাস এম। এম মানে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট আমরা কত পাইছিলাম? 50 মিলিমিটার। আর 50 মিলিমিটার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি -5 ডিভাইডেড বাই ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের মান কত? 0.1 মিলিমিটার। বেশিরভাগ স্টুডেন্ট কি করবে? 0.1 বসায় করে আসবে। খবরদার, আমরা তোমাকে আবারও সতর্ক করছি, 0.1 বসাবে না, কারণ তোমার এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তাহলে নিচেরটা কি হবে? অবশ্যই সেন্টিমিটারে নিতে হবে। দেন তুমি বসানোর পরে 0.12 তুমি কত পাবা? ভার্নিয়ার সমপতন পাবা তুমি 12। শেষ। ওকে, এবার যদি আমরা পরের ম্যাথটা দেখি, বলা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, তার মানে কি? এমএসডির ভ্যালু বলা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ধ্রুবক বা ভার্নিয়ার ধ্রুবক বলা আছে 0.02 মিলিমিটার। ধ্রুবক মানে কি? ভিসির ভ্যালু বলা। তারপরে বলল যে ভার্নিয়ার স্কেলটির কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে তা নির্ণয় করো। তো দেখো, অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাই। প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ ছিল সেটা বের করা। যেহেতু এখানে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বলা আছে, তাহলে ভার্নিয়ার স্কেলে আসলে কয়টা ভাগ ছিল সেটা আমি খুব সহজে বের করতে পারি। কিভাবে? আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম। উপরে থাকবে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, সেটাকে আমরা এন বলতে পারি। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তুমি বাংলায় লিখতে পারো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আমি এন দিয়ে ডিনোট করলাম। তো আমরা তো চাই এন এর মান, তাই না? তো উপরে থাকবে কি? প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বা এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। সো আমরা এখানে বসায় দিব 1 মিলিমিটার। আর পরের যেটা আছে সেটা মিলিমিটারই আছে, রাইট? তাহলে আমার আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমি দিব 0.02। আমরা যদি 0.02 দিই তাহলে আমরা ভাগ করলে কত পাবো? 50টি। তাহলে প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা? 50টা। আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 50 হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত সেটা একটু আমরা জানতে চাই। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করতে পারি? সেটাও সহজ। আমরা আবার লিখলাম। আবার তুমি ভিসির আরেকটা সূত্র শিখছো, সেটা কি? 1 এমএসডি মূল স্কেলের এক ভাগের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, রাইট? তো এখান থেকে তুমি যদি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য বাইর করো তাহলে হবে 1 ভিএসডি সমান এইটা এই পাশে আসবে এবং এই ভার্নিয়ার কনস্ট্যান্ট ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে? 1 এমএসডি মাইনাস ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 1 এমএসডি মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বলছে তোমাকে? 0.02। তাহলে আমরা যদি 0.02 বসাই আমরা পাবো 0.98 মিলিমিটার, রাইট? আচ্ছা, এটা হচ্ছে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো ভার্নিয়ার স্কেলের ভাগ কয়টা পাইছো তুমি? 50টা। তাহলে তুমি এখন বলতে পারবা যে সুতরাং ভার্নিয়ার স্কেলের 50টি ভাগের দৈর্ঘ্য, 50টি ভাগের দৈর্ঘ্য কত হবে? 50 গুণ 0.98। তুমি যদি গুণ করো তাহলে পাবা 49 মিলিমিটার। আচ্ছা, 49 মিলিমিটার কথার মানে কি? 49 মিলিমিটার কথার মানে 49 ইন্টু 1 মিলিমিটার। আর এই যে 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 50টি ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 49টি ভাগের দৈর্ঘ্যের সমান। তাহলে আমাকে কি বলছে? যে ভার্নিয়ার স্কেলটির কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 50 ভাগ মূল স্কেলের 49 ভাগের সমান হবে। জাস্ট তুমি এটা নিচে লিখে দিবা। ওকে, এবার দেখো আমরা আরেকটা কোশ্চেন আছে প্রয়োগমূলকের 5 নম্বর কোশ্চেন। এটাও অনেকবার আসছে, রাজশাহী বোর্ডে আসছে 23 সালে, যশোর বোর্ডে আসছে 21 সালে, স্কুলেও আসে। তো আমরা প্রশ্নটা পড়ি, খুবই সহজ কিন্তু তোমরা প্যাচ খাও। সো বিষয়টা এরকম যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা গোলকের ব্যাস পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন আমরা পাইছি 6। তো ভার্নিয়ার সমপাতনকে আমরা কি বলি? ভি। আমরা এটা লিখে রাখলাম 6।
এবং এটার কোনো একক নাই। আর প্রধান স্কেলে একটা গোলকের ব্যাস, মনে রেখো প্রধান স্কেলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি এম, এবং সেটা কত পাইছো 2.4 সেন্টিমিটার। তাহলে মাথায় একটু ক্যাচ করো যে তুমি সেন্টিমিটার একক নিয়ে কাজ করতেছো। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তাহলে যেভাবেই হোক আমার আরটা লাগে। ওকে, সো আমরা যেহেতু স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস মাপছি, আমরা একটু ওই যে এল এর সূত্রটাকেই আমরা কি করব, ব্যাসের সূত্র দিয়ে কনভার্ট করব, অর্থাৎ ডি দিব, যখন যেটা তখন সেটা। কিন্তু এটা ভার্নিয়ার স্কেলের সূত্রটাই হবে। তাহলে আমরা শিখছিলাম যে দণ্ডের দৈর্ঘ্য, কিন্তু এখানে হবে গোলকের ব্যাস সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এবং ভিসিটা আমরা একটু আগে বাইর করে রাখছিলাম। তো এখানে আরেকটু আমরা বলে দিই, যেহেতু আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করতেছি, 0.05 মিলিমিটার, কথার মানে হচ্ছে 0.005 সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ করবা। ওকে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে হলে 10 দিয়ে ভাগ করো, এটাই পাবা। সো আমরা প্রধান স্কেল পার্ট কত পাইছিলাম, 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব 2.4 প্লাস ভার্নিয়ার সমপাতন কত, 6 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক কত, 0.005 এত মিলিমিটার, রাইট? তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে কত পাবো, 2.43 মিলিমিটার। সরি, আমরা তো সেন্টিমিটার কাজ করতেছি, আরে ভুল আন্তর্জাতিকভাবে দুঃখিত। তাহলে এখানে আমাদের কি হবে, সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাস পাচ্ছি কত, 2.43 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি আমরা পাই, তাহলে আমরা ব্যাসার্ধ বাইর করতে পারি। তাহলে ব্যাসার্ধ সমান কি, d/2। তাহলে ডি এর মান কত, 2.43 ডিভাইডেড বাই 2। 2.43কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবা 1.215 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাংলা লিখে দিবা, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা লিখলাম না, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল A = 4πr²। তাহলে এখানে হবে 4π, আর এর ভ্যালু কত হবে, 1.215 হোল স্কোয়ার। কত আসে আমরা যদি করি, তাহলে 4π 1.215 হোল স্কোয়ার 18.55। তাহলে আমরা বলতে পারি 18.55 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। ডান, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে গেল। এবার দেখো আমরা একটা প্রয়োগ থেকে এবার উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা, অর্থাৎ 4 মার্কের একটা কোশ্চেন, এবং অনেকগুলো স্কুলে আসছে, অনেকগুলো বোর্ডে আসছে, বোর্ডগুলো আমাদের এখানে ডিনোট করা আছে। তো দেখো বলা হলো স্কেলটির সাহায্যে বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, এই ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে। তো বলছে এর গ্রহণযোগ্যতা যাচাই করো, এবং এখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 8%। আচ্ছা, তো ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নিয়ে আমরা কি করব, কাজ করব। সো আপেক্ষিক ত্রুটি বের করার আগে তোমার বের করতে হবে চূড়ান্ত ত্রুটি কত। এখন একটু একটা জিনিস ভালো করে বুঝো, তোমাকে বলা হলো বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপে তুমি 5% ত্রুটি পাবা। দৈর্ঘ্য পরিমাপেও 5% ত্রুটি পাবা, প্রস্থ পরিমাপেও 5% তুমি ত্রুটি পাবা। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে দৈর্ঘ্য পরিমাপে আমার একটা ত্রুটি আছে, প্রস্থ পরিমাপেও আমার একটা কি আছে, ত্রুটি আছে। তাহলে আমরা এখন এটাকে সাজায় লিখি, একদম উপর থেকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি, যা লেখো। দৈর্ঘ্য কত ছিল, 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার ইন্টু কত পার্সেন্ট ত্রুটি পাবা তুমি, 5% ত্রুটি পাবা। তাহলে দৈর্ঘ্য পরিমাপে আমি এতটুকু ত্রুটি পাবো। তাহলে 5% মানে কি, 5/100। তাহলে 5 × 5/100, এ কথার মানে হচ্ছে 0.25। এটা যেহেতু সেন্টিমিটারে ছিল, তো এখানে কি হবে, সেন্টিমিটার। দেন আমরা আবার প্রস্থ পরিমাপে ত্রুটি পাবো, এটা ত্রুটি, হ্যাঁ ত্রুটি কত, প্রস্থ কত, 4 সেন্টিমিটার। তাহলে এখানে হবে 4 × 5%। 5% দিলে তুমি কত পাবা, 0.2 সেন্টিমিটার। তাহলে দুইটা জিনিস পরিমাপে আমরা ত্রুটি পাইলাম। তাহলে বস্তুর দৈর্ঘ্য কত হবে, মানে যদি এক্স্যাক্ট বলি বস্তুর দৈর্ঘ্য, তাহলে সুতরাং বস্তুর দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য তো তুমি 5 সেন্টিমিটার মাপছো, বাট বস্তুর আসলে দৈর্ঘ্যটা এল সমান আমরা বলতে পারি 5 ± 0.25। যেহেতু ত্রুটি হয়, তুমি ত্রুটি মানে কি হয়, তুমি এতটুকু বেশি মাপবা, আর নাহলে তুমি এতটুকু কম মেপে ফেলবা। আচ্ছা থাকুক। আর বস্তুর প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ আমরা বি সমান কি লিখতে পারি,
4, যেহেতু 4 সেন্টিমিটার আমি মাপছিলাম, প্লাস মাইনাস 0.2, এটাও সেন্টিমিটার, এটাও কি সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখন আমরা বের করব যে যদি ত্রুটি না থাকতো তাহলে আমরা যেই পরিমাপ করছিলাম একটা 5 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফলটা কত হইতো। তাহলে আমরা এখন এখানে লিখব, এখানে পরিমাপকৃত ক্ষেত্রফল এ সমান কত হবে, 5 × 4, কোনো ত্রুটি নেই, ত্রুটি ছাড়া আমরা যেটা পরিমাপ করছি সেটা কত, 20 সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি আমরা ত্রুটি সহ ধরি তাহলে সর্বোচ্চ ত্রুটি যখন থাকবে তখন ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ ত্রুটিতে ক্ষেত্রফল এ ম্যাক্স, এ মানে ক্ষেত্রফল এরিয়া, ম্যাক্স মানে ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত হবে, এটা তখন যোগ হবে, তাই না। 5 + 0.25 মানে আমি বেশি বেশি মাপবো, এটা হচ্ছে দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ কত হবে 4 + 0.2। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের আসবে কত, আসে 22.05 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক সেমভাবে আমরা যদি সর্বোচ্চ ত্রুটিতে, সর্বোচ্চ না সর্বনিম্ন, সর্বোচ্চ তো শেষ, তাহলে আমরা এখন করব সর্বনিম্ন ত্রুটিতে ক্ষেত্রফল, তাহলে কি হবে, এ মিনিমাম ইকুয়াল 5 - 0.25 × 4 - 0.2। তাহলে আমাদের কত আসে, আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে আমাদের এখানে আসতেছে 18.05 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিমাম ক্ষেত্রফল। তাহলে এখন আমরা যদি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি, এখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মিনিমাম, তার থেকে এটার থেকে কিন্তু এই ক্ষেত্রফলটা বড়, অর্থাৎ এ বড়, এবং তার থেকে এ ম্যাক্সটা বড়, সবচেয়ে বড় এইটা। আচ্ছা, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি কত হবে, সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি, তো সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি ডেল এ সমান, চূড়ান্ত ত্রুটি মানে কি, চূড়ান্ত ত্রুটি মানে হইল ক্ষেত্রফল মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল। একটা ক্ষেত্রফল যেটা ত্রুটিতে যেই ক্ষেত্রফলটা পাইছো সেই ক্ষেত্রফল থেকে তুমি নর্মাল যে ক্ষেত্রফলটা আছে সেটা বাদ দিবা। ওকে, ডান। তো এটা যদি আমরা বাদ দিই, সরাসরি বাদ দিয়ে দাও, তাহলে 22.05 থেকে তুমি কী করবা, 20কে বাদ দিবা, তাহলে থাকবে 2.05। তাহলে এখানে হবে 2.05 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক সেমভাবে সর্বনিম্ন ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি ডেল এ সমান কি হবে, এখানে হবে এ মিনিমাম মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল ছিল 20 আর এটা ছিল কি 18। তো 18 থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে তুমি পাবা 1.95, কিন্তু যেহেতু মডুলাস আছে এটা প্লাসই দিতে হবে, 1.95 সেন্টিমিটার স্কোয়ার, ঋণাত্মক দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি পাইছি, সর্বনিম্ন ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি পাইছি। এখন আপেক্ষিক ত্রুটি বের করবো। আপেক্ষিক ত্রুটি হইল এই যে তোমার চূড়ান্ত ত্রুটি, সেটাকে তুমি পরিমাপকৃত ক্ষেত্রফল দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে 100 গুণ করবা, মানে 100%, তাহলেই তুমি আপেক্ষিক ত্রুটি পাবা। এখন সবসময় মনে রাখবা আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে তুমি এই সর্বোচ্চটা নিয়ে কাজ করবা, যে আমার ম্যাক্সিমাম ত্রুটিটা কত হইতো। ম্যাক্সিমাম ত্রুটিটা পাইলেই আমরা বলতে পারবো যে আমার এই ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা গ্রহণযোগ্য কি নাকি গ্রহণযোগ্য না, কারণ মিনিমাম নিলে তুমি ছোটটাই পাবা। সো আমরা দেখব ম্যাক্সিমাম কতটুকু ত্রুটি হয়, যেহেতু আমাদের চূড়ান্ত ত্রুটির মানে ম্যাক্সিমাম চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে, তাহলে এটা অ্যাপ্লাই করে আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। আমরা এখান থেকে একটু মুছে দিচ্ছি যাতে এখানে আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করতে পারি। তা আমরা এখানে লিখে নিব যে বড় মান নিয়ে এবার আমরা এখানে লিখব আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি সমান কত হবে, ডেল এ ডিভাইডেড বাই এ ইন্টু 100%। তাহলে বড় মান কোনটা ছিল, এই যে 22 এই যে 2.05, তাহলে আমরা এখানে 2.05 ডিভাইডেড বাই বড়টা হচ্ছে 20 ইন্টু 100%।
আমরা যদি একটু করি তাহলে 2.05 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 আমাদের আসছে 10.25 10.25%। 100 গুণ করবা, ঠিক আছে? আবার পার্সেন্টেজও গুণ মেরা দিও না, তাহলে কিন্তু হবে না, কারণ পার্সেন্টেজ দিলে তখন 100 আর 100 ভাগ হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এইখানে যে ত্রুটি আসলো আপেক্ষিক ত্রুটি, সেটা কত আসছে? 10.25%। আর আমাকে বলছে গ্রহণযোগ্য কত হবে? 8%। যেহেতু সর্বোচ্চটা আমাদের এত হয়ে যায়, সুতরাং আমাদের এইটার আপেক্ষিক ত্রুটিটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওকে, দেখো আমরা উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন সলভ করেছি একটু আগে, ঠিক সেম প্যাটার্নের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আয়তন রিলেটেড। সো এখানে দেখো বলা আছে বস্তুটি যদি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক হতো, আমরা জানি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সেম জিনিস। তো এখানে একটু প্রশ্ন পড়ো, ঘনক হতো এবং একটি ভার্নিয়ার স্কেলের সাহায্যে বস্তুটির এক পাশের দৈর্ঘ্য 7.05 সেন্টিমিটার পাওয়া যেত, তাহলে আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে? ওকে, সো এখন আমরা যদি বিষয়টা দেখি যে 7 সেন্টিমিটারও আছে, 7.05 সেন্টিমিটারও আছে। যেহেতু ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা এক পাশের দৈর্ঘ্য এটা মাপছি এবং এইখানে আমরা আসলে ত্রুটিটা বের করতে চাই, তো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই বলো সেটা আমরা 7.05 সেন্টিমিটারই ধরবো। তোমাকে যদি এরকম দুইটা দেওয়া থাকে, তুমি দেখবা ভার্নিয়ার স্কেল দিয়ে যেটা মাপবা সেটা ধরেই তুমি কি করবা? ত্রুটির হিসাবটা করবা। সো এখন আমরা এখানে লিখবো, আমরা এখানে লেখা শুরু করি, ফরম্যাটটা শিখিয়ে দিই। আমরা প্রথমে লিখবো আমরা জানি, আমরা আজা লিখলাম, আমরা জানি, তোমরা লিখে নিও। সেটা হচ্ছে ঘনকের, কি লিখি? ঘনকের। তাহলে ঘনকের দৈর্ঘ্য যেটা, প্রস্থ সেটা, আবার উচ্চতাও কি সেটা, কত হবে? 7.05 সেন্টিমিটার। এটা হচ্ছে মূল। এতটুকু আমরা দৈর্ঘ্য পাইছি বা প্রস্থ পাইছি বা উচ্চতা পাইছি। তাহলে ঘনকের পরিমাপকৃত আয়তন কত হবে? তাহলে আমরা বলতে পারি, সুতরাং ঘনকের পরিমাপকৃত আয়তন ভি সমান কত হবে? 7.05 হোল কিউব। তাহলে 7.05 হোল কিউব দিলে কত হয়? 7.05 হোল কিউব আমরা দিলে পাচ্ছি 350.41, তাহলে 350.41 সেন্টিমিটার কিউব। ওকে, এইবার আমরা দেখব যে প্রশ্নে লেখা আছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপে আমরা 5% করে ত্রুটি পাইছিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা মাপে যদি আমরা 5% ত্রুটি পাই, তাহলে আমরা এখন লিখতে পারি যে দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপে 5% যদি ত্রুটি হয়, 5% যদি ত্রুটি হয়, তাহলে ঘনকটির, মানে ত্রুটি সহ আর কি, ঘনকটির দৈর্ঘ্য কত হবে? তুমি একটু চিন্তা করো তো, যে তুমি ঘনকের দৈর্ঘ্য প্রথমে পাইছো কত? 7.05, ঠিক না? 7.05, আর এই যে 7.05 এর 5% তুমি কি পাবা? ত্রুটি পাবা। 7.05 এর 5% কি হবে? ত্রুটি হবে। এই ত্রুটিটা হয় তুমি বেশি করে ফেলবা, আর না হলে তুমি কম করে ফেলবা। আমরা একসাথে লিখলাম, প্রিভিয়াসে আগে আমরা ভাঙা করছি, এখন আমরা একসাথে লিখলাম। তাহলে 7.35 হচ্ছে মূল, যেটা আমি মাপছি। এইটার থেকে আমি হয় কিছুটা বেশি যাব অথবা কিছুটা কম যাব, এই জন্য প্লাস মাইনাস। তাহলে 7.05 ইন্টু 5% দিলে আমরা কত পাচ্ছি? 0.3525 এত সেন্টিমিটার। আচ্ছা, এখন এইখান থেকে তাহলে বলো সর্বোচ্চ আয়তন কত হবে? সর্বোচ্চ আয়তন, তাহলে সর্বোচ্চ আয়তন মানে কি? ভি ম্যাক্স একসাথে বের করে ফেলতেছি আমরা। তাহলে 7.05 প্লাস হবে, সর্বোচ্চ নিতে হলে প্লাস নিব, আর সর্বনিম্নতে আমরা মাইনাস নিব। 0.3525, কারণ সর্বোচ্চ মানে তো বেশি, তাই না? হোল কিউব, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। তাহলে প্লাস 7.05 প্লাস 0.3525 হোল কিউব আসতেছে আমাদের 405.64 সেন্টিমিটার কিউব। ঠিক সেমভাবে তুমি আবার সর্বনিম্ন আয়তন পাবা। সর্বনিম্ন আয়তন সেটা কি? ভি মিনিমাম। তাহলে সেটা কত হবে? 7.05 মাইনাস 0.3525 হোল কিউব। তাহলে 7.05 মাইনাস 0.3525
হোল কিউব আমরা পাচ্ছি এখানে 300.43 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন পাইলাম। তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন মানে চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারি। তাহলে সর্বোচ্চ আয়তনে চূড়ান্ত ত্রুটি, তাহলে আমরা এখন লিখব সর্বোচ্চ আয়তনে চূড়ান্ত ত্রুটি কত হবে? সর্বোচ্চ আয়তনে চূড়ান্ত ত্রুটি ডেল ভি সমান ভি ম্যাক্স মাইনাস ভি। তাহলে ভি ম্যাক্স কত ছিল? 405.03 ভুল করলাম, 405.64, হ্যাঁ 64 মাইনাস ভি, ভি কত ছিল? 350.41। তাহলে 350.41 50 55, তাহলে আমাদের এখানে আসবে কত? 55.23 সেন্টিমিটার কিউব। ঠিক সেমভাবে আবার সর্বনিম্ন আয়তনে চূড়ান্ত ত্রুটি ডেল ভি ইকুয়াল তুমি লিখবা ভি মিনিমাম মাইনাস ভি। ওকে, সো এখানে তুমি যদি বিয়োগ করো এখানে হবে 300.43 মাইনাস 350, তাহলে আমরা পাবো 49.97। তাহলে 49.97 সেন্টিমিটার কিউব, এটা প্লাস মানে আসবে। তারপরে আমরা কি করব? বড় মান নিয়ে কাজ করব। আমরা একটু মুছে ফেলি, এখান থেকেই মুছি। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আপেক্ষিক ত্রুটি বড় মান নিয়ে এখানে লিখে দিবা, ঠিক আছে? বড় মান নিয়ে আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করব। তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100%। তাহলে বড় মানটা কত ছিল? 55.23। তাহলে 55.23 ডিভাইডেড বাই ওটা কত ছিল? 350.41 ইন্টু 100%, আমরা পাবো 15.76%। তাহলে আয়তন পরিমাপে আমি এতটুকু ত্রুটি পাবো। ওকে, নেক্সট অংশটা যদি একটু দেখো, যে বলা হলো সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেলে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর গ্রহণযোগ্য এবং সূক্ষ্ম হবে। এটা খুবই নর্মাল, একদম 1 নম্বর ম্যাথটা যখন আমরা করছিলাম তখন আমরা দেখেছিলাম L = M + V × BC। তো সাধারণ স্কেলে তুমি যখন মাপছিলা তখন তুমি কত পাইছিলা? 50 মিলিমিটার। এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এটা হচ্ছে তোমার নর্মাল স্কেলে কত পাইছিলা? 50 মিলিমিটার, মানে কত? 5 সেন্টিমিটার, রাইট? সো তুমি যখন ভার্নিয়ার স্কেলে মাপবা, এটা ভার্নিয়ার স্কেলের ল, তখন এখানে তুমি কি বসাবা? 50 প্লাস তোমার এটা কত ছিল? ভার্নিয়ার ধ্রুবকের মান কত ছিল? আমরা 0.05, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে আমরা পাবো 0.05, আর ভার্নিয়ার সমাপতন হচ্ছে 8। তো 8 যখন আমরা দিছিলাম তখন আমরা কত পাইছিলাম? 50.4, দ্যাট মিনস 5.04 সেন্টিমিটার। তো তুমি দেখো, তুমি যখন নর্মাল স্কেলে মাপছো তুমি পাইছো 5 সেন্টিমিটার, আর তুমি যখন ভার্নিয়ার স্কেলে মাপছো তুমি তখন পাইছো 5.04। আর একটু সূক্ষ্ম মাপ পাইছো না? এটাই জাস্ট তুমি গাণিতিকভাবে এক্সপ্লেইন করে দিবা। 4 মার্কের প্রশ্ন আসছে ময়মনসিংহ বোর্ডে, বরিশাল বোর্ডেও আসছে 21 সালে। তো এটাই বলবা যে এই জন্য এটা বেশি গ্রহণযোগ্য, কারণ এটা আরও বেশি সূক্ষ্ম মাপতে পারে। আর পরের প্রশ্নটা যদি আমরা দেখি 4 নম্বরটা, সেখানে বলা হলো বস্তুটির দৈর্ঘ্য নির্ণয়ে যদি 0.01 মিলিমিটার এবং 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট আমরা দুইটা ভিন্ন স্লাইড ক্যালিপার্স ব্যবহার করি, তবে প্রাপ্তমানের ভিন্নতা পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা পাবো। কেন? প্রথমটার ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমাকে বলছে 0.01 মিলিমিটার, পরেরটার ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা 1 দেই, এটা 2 দেই, এটা কত ছিল? 0.05 মিলিমিটার। তো এটাকে তুমি যদি ভাঙো সেন্টিমিটারে নাও তাহলে হবে 0.001 সেন্টিমিটার, এটা হবে 0.005 সেন্টিমিটার। কোনটা দিয়ে সবচেয়ে সূক্ষ্ম মাপতে পারবা? সেটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু ছোট, আর এই ভ্যালুটা ছোট। আমরা তোমাকে সূত্রের মধ্যে শিখেছিলাম ভিসি = ছিল S/N, তাহলে এন এর মানটা অবশ্যই বড় যেহেতু ভিসিটা ছোট। এন মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত বেশি হবে তুমি তত ক্ষুদ্র পরিসরে একটা বস্তুকে পরিমাপ করতে পারবা। সো যেহেতু এখানে ভিসির মানটা ছোট আর এই ভিসির মানটা বড়, তাহলে আমরা এরকম করে লিখে দিব যে VC2 = VC1। যেহেতু VC2 বড়, VC1 ছোট, আর ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রকাশ করে কি? যে আমরা সর্বনিম্ন লঘিষ্ঠ গণন যেটাকে আমরা বলি, যে সর্বনিম্ন কতটুকু ভ্যালু পরিমাপ করতে পারি। তাহলে সর্বনিম্ন ভ্যালু পরিমাপ করতে পারবো আমরা 0.001 সেন্টিমিটার পর্যন্ত। যেহেতু বললো ব্যবহার করলে প্রাপ্তমানের ভিন্নতা আসবে কিনা? অবশ্যই আসবে। এটা দিয়ে আমরা সবচেয়ে ক্ষুদ্রভাবে এবং পারফেক্টভাবে পরিমাপ করতে পারবো। এটার সূক্ষ্মতা বেশি হবে, এটার ত্রুটি কম হবে, কারণ এটার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বেশি।
অন্যদিকে এটার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা কম হবে এটার তুলনায়, এবং এটার দ্বারা সূক্ষ্মতাও তাহলে কম হবে, যন্ত্রের ত্রুটিটাও মোটামুটি একটু বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষের পর্যায়ে আছি ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স রিলেটেড ম্যাথের। তো এটা দেখো, এটা 4 মার্কের একটা ম্যাথ, যশোর বোর্ড, বরিশাল বোর্ড 21-এ আসছে এবং 10+ স্কুলে আসছে, মানে অনেকগুলো স্কুলে আসছে, এবং প্রশ্নটা খুবই সহজ। দেখো, বলা হলো আয়তকার বস্তুটির মধ্যে তুমি একটা এত ব্যাসার্ধের গোলক প্রবেশ করাইছো, করানোর পরে খালি অংশের আয়তন কত। তো আমরা যখন একটা বস্তুকে আরেকটা বস্তুর মধ্যে রাখবো, ধরো আয়তকার একটা বক্সের মধ্যে আমরা একটা বস্তু রাখবো, তাহলে বস্তুটা কি করবে, ওই আয়তকার বস্তুর মধ্যে যে জায়গা ছিল সেই জায়গাটা দখল করবে না। আর জায়গা দখলকৃত অংশ বা জায়গাটাকে আমরা কি বলি, আয়তন হিসেবে প্রকাশ করি। তাহলে আমরা প্রথমে ওই যে আয়তকার বস্তুটা ছিল, আয়তকার ঘনবস্তু, তার আয়তনটা বের করব, এবং গোলকের আয়তনটা বের করব। আয়তকার বস্তুর আয়তন মানে বড় আয়তন থেকে আমরা ছোট আয়তনটাকে, গোলকের আয়তনটাকে বাদ দিয়ে দিব, দিলে যে যতটুকু আয়তন থাকবে সেটাই হবে ওই বক্সের মধ্যকার খালি জায়গাটা। খুবই সিম্পল। সো এখন তুমি যদি দেখো যে এটা তো আমরা মাপছিলাম আর কি 5 সেন্টিমিটার, বাট এক্স্যাক্টলি কি 5 সেন্টিমিটার ছিল? আমরা তো এক্স্যাক্ট জিনিসটা চাই। তো ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে বা স্লাইড ক্যালিপার্সে আমরা ওই যে 1 নম্বর ম্যাথে তোমাকে দেখাইছি, 2 নম্বর ম্যাথে, যে সেখানে 5 সেন্টিমিটার না, সেখানে মূলত 5.04 সেন্টিমিটার হয়েছিল, ওই যে ভার্নিয়ার সমপতন দিয়ে তুমি বের করেও নিতে পারো। সো আমরা এখানে এটা লিখে নেই, এটা হচ্ছে আমরা একদম ধরো 2 হতে পাইছি। তো আমরা 2 হতে পাই কি পাইছিলাম, যে আমাদের বস্তুর যে দৈর্ঘ্য, মানে আয়তকার বস্তুর দৈর্ঘ্য, এখানে আমরা আয়তকার লিখে দিলাম, আয়তকার বস্তুর দৈর্ঘ্য এল সমান কি ছিল, 5.04 সেন্টিমিটার। আয়তকার বস্তুর প্রস্থ, এখন প্রস্থ কি, প্রস্থ হচ্ছে আমরা বি দিয়ে প্রকাশ করি, প্রস্থটা আমাদের বের করে নিতে হবে। সো আমরা যেহেতু স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে মাপতে চাই এবং প্রস্থের দেখো সমপতন বলা আছে 6, তাহলে আমরা সূত্রটা বসাই দিই এখানে সরাসরি, তাহলে m প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মান কত ছিল, 4, যেটা প্রধান স্কেল পার্ট 4। কিন্তু আমরা যেহেতু মিলিমিটার হিসাব করতেছি, কারণ আমরা এই যে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা কিন্তু মিলিমিটারে, সো আমরা এখানে 4-এর বদলে লিখবো কত, 40, প্লাস ভার্নিয়ার সমপতন হচ্ছে 6 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05। এগুলো তুমি বের করে নিতে হবে, প্রথমে দেখাইছি তোমাকে কিভাবে বের করবা। তাহলে 6 ইন্টু এত, তাহলে এখানে আসবে আমাদের 40.3 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 4.03 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আয়তকার বস্তুর প্রস্থ। ঠিক সেমভাবে আয়তকার বস্তুর উচ্চতা, তাহলে এইচ সমান আমরা ঠিক সেমভাবে আবারও সেই সূত্র অ্যাপ্লাই করবো, এটাকে m2 দিতে পারো, এটাকে m3 দিতে পারো, যা দাও। তাহলে ভি ইন্টু ভিসি, তাহলে m3 উচ্চতা কত, 1 সেন্টিমিটার, বাট যেহেতু আমরা মিলিমিটার নিয়ে কাজ করতেছি, মানে ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে আমরা মিলিমিটারে বসাবো, তাই আমরা m3 মানে ওই 1 সেন্টিমিটারকেও মিলিমিটারে কনভার্ট করবো, তাহলে 10 হবে। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। ভি মানে ভার্নিয়ার সমপতন, এবং দেখো উচ্চতার ভার্নিয়ার সমপতন কত লেখা আছে, 2, তাহলে আমরা এখানে বসাবো 2 ইন্টু ভিসি কত, 0.05। তাহলে আমরা যদি এটা হিসাব করি 0.052, তাহলে আমাদের এখানে আসবে 10.1 মিলিমিটার, দ্যাট মিনস 1.01 সেন্টিমিটার। ওকে, আমরা উচ্চতাও পাইছি, তাহলে আমরা আয়তন পাবো না, আয়তকার বস্তুর আয়তন। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং আয়তকার বস্তুর আয়তন V1 দিলাম ইকুয়াল LBH, তাহলে কত, 5.04 ইন্টু 4.03 ইন্টু 1.01। তোমরা যদি গুণ করো তাহলে এটা পাবা 20.52 সেন্টিমিটার কিউব, যদি আমি ভুল করে না থাকি। দেন পরেরটা হচ্ছে আমাকে বলছে আয়তকার বস্তুটির মধ্যে এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক রাখছি, তাহলে গোলকের আয়তন আমরা বের করি। সুতরাং গোলকের আয়তন V2 সমান কি হবে, 4/3 পাই আর কিউব, না 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর এর মান কত, 0.45 হোল কিউব। তো আমরা যদি একটু ক্যালকুলেট করি, তো আমাদের এখানে ভ্যালুটা আসতেছে 0.382 সেন্টিমিটার কিউব। ওকে, সো আমি যদি এই আয়তনের মধ্যে এতটুকু হচ্ছে, টোটালটা হচ্ছে 20, এই 20-এর মধ্যে যদি আমি এটা এরকম ঢুকাই, তাহলে এই এতটুকু আয়তন আমাদের গোলকটা খায়া ফেলবে, এটার মধ্যে থেকে এতটুকু আয়তন খায়া ফেলবে, তাহলে বাকিটা কি থাকবে, খালি থাকবে। এবং আমাকে বলছে খালি অংশের আয়তন, তাহলে আমরা বলবো খালি অংশের আয়তন V সমান V1 মাইনাস V2।
V1 এর মান হচ্ছে 20.52 মাইনাস 0.382। তাহলে আমরা যদি করি 20.52 মাইনাস 0.382 আমাদের আসতেছে 20.18138 সেন্টিমিটার কিউব। তাহলে এতটুকু আয়তন কি থাকবে আমাদের খালি থাকবে। ওকে ওকে, তো আগে যেটা শিখলাম সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিলেটেড সমস্যা, আর আমাদের স্ক্রু গেজ রিলেটেডও কিছু সমস্যা আসে, পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে বা দেখা গেছে। হ্যাঁ, এগুলোকে দেখো বোর্ডের নাম ডিনোট করা আছে। সো আমরা একটু বুঝতে চাই যে স্ক্রু গেজ আসলে আমরা কি করব বা সেই রিলেটেড প্রবলেমগুলো আসলে কি হতে পারে। সো তুমি যদি দেখো প্রশ্নটা উদ্দীপকটা হলো এরকম যে স্ক্রু গেজের সাহায্যে একটা গোলকের ব্যাস পরিমাপ করা হলো। স্ক্রু গেজটা সাধারণত একটা গোলকের ব্যাস পরিমাপ করার জন্য অনেক বেশি স্মুথ, পারফেক্ট, আমরা ভালোই সফলতা পাই। ওকে, তো এখানে বলা হলো যে প্রধান স্কেল পার্ট, এই যে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 2 মিলিমিটার। তো প্রধান স্কেল পার্টকে আমরা এম দিয়ে ডিনোট করতে পারি। ওকে, মেইন স্কেল রেডি। আচ্ছা, তারপরে বললো বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। সো এটাকে আমরা বলছিলাম যে এটাকে আমরা বলতে পারি বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের যে সমাপাতিত হওয়া, ঠিক আছে, বা বৃত্তাকার স্কেলের ওইটা যেমন ছিল ভার্নিয়ার সমাপাতন, এটা তুমি বলতে পারো স্ক্রু গেজের সমাপাতন। ওকে, বা বৃত্তাকার স্কেলের সমাপাতন। তো 20তম ভাগে মিলছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি সি। আর আগে যখন ছিল তখন ভার্নিয়ার স্কেলে আমরা বলতাম কি? শুধু ভি, বড় হাতের ভি। দেন বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। ওকে, ডান। আর পিচ বলা আছে 0.5 মিলিমিটার। পিচ কি তোমরা জানো যে আমরা টুপিটাকে বা স্ক্রুকে সম্পূর্ণ একবার ঘূর্ণনে আমাদের স্পিন্ডলটা যতটুকু সামনে অগ্রসর হবে। আর এখানে লেখা আছে 1 সিসি গোলকের ভর। 1 সিসি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা মূলত আয়তন বোঝায়। তো 1 সেন্টিমিটার কিউব গোলকের 1 সেন্টিমিটার কিউব আয়তনে গোলকের ভর হচ্ছে আমাদের 1 গ্রাম। আচ্ছা, আমরা যদি প্রশ্নটা পড়ি, প্রশ্নে বলা হলো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করো, মিটার এককে প্রকাশ করো। আচ্ছা, স্ক্রু গেজের ন্যূনাঙ্কের সূত্র কি ছিল? ন্যূনাঙ্ক মানে কি? লঘিষ্ঠ গণন, ন্যূনাঙ্ক সেম জিনিসই, বা ক্ষুদ্রতম কতটুকু গণন ক্ষমতা আছে তার। তো এটা আমরা কিভাবে বের করি? আমরা বলছি না যে লিস্ট কাউন্ট বের করবা। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে তুমি ওই যে কি বের করতাম? ভিসি, ভার্নিয়ার ধ্রুবক, আর এখানে তুমি বের করবা এলসি। সো আমরা লিখতে পারি যে আমরা জানি লিস্ট কাউন্ট এটাই ন্যূনাঙ্ক। ঠিক আছে, তুমি লিখতে পারো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক। তো আমরা লিস্ট কাউন্ট লিখে দিচ্ছি সরাসরি। লিস্ট কাউন্ট সমান কি ছিল? পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, রাইট? তো আমাদের পিচ কত? পিচ বলা আছে 0.5 মিলিমিটার। তো 0.5 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। কেন কনভার্ট করব? কারণ আমাদের ন্যূনাঙ্কটা মিটার এককে চাইছে। তুমি চাইলে পরেও করতে পারো। আচ্ছা, আমরা পরেই করি। তাহলে 0.5 থাকুক। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। তো আমরা এখানে কত দিয়ে ভাগ দিব? 50 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের কত আসে? 0.5 ডিভাইডেড বাই 50 আমাদের আসে 0.01। এটা কিন্তু মিলিমিটার। সো এইটাকে আমি যদি মিটার এককে নিয়ে যাই, মিলিমিটার থেকে মিটারে যাবা, তাহলে মিলিমিটার থেকে প্রথমে যাইতে হয় সেন্টিমিটারে, তাহলে তখন 10 দিয়ে ভাগ করতাম। এখন আমি আবার মিটারে যাব, তখন আবার 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 আর 100 মিলে হবে 1000। তাহলে আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি 1 ডিভাইডেড বাই 0, সরি, আমরা লিখব 1000। তাহলে সরাসরি এটা মিটারে চলে যাবে। তাহলে 0.01 ভাগ 1000 দিলে আমাদের আসতেছে 1 ইন্টু 10⁻⁻5 মিটার। শেষ। ওকে, তাহলে তুমি মনে রাখো যে আমরা এখানে ন্যূনাঙ্ক কত পাইছিলাম? এলসির ভ্যালুটা আমরা এখানে লিখে রাখি, লাগতে পারে। সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। ওকে, আমরা মিলিমিটারটাই রাখবো কারণ আমরা মিলিমিটার হিসাবটা আর কি বেশিই করি। দেন পরের প্রশ্নটা আসো, গোলকটির পরিবর্তে একই ব্যাসার্ধের তার নিলে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তো গোলকটার পরিবর্তে আমরা একই ব্যাসার্ধের তার নিছি। তো একই ব্যাসার্ধের কতটুকু ব্যাসার্ধ বা কতটুকু ব্যাস সেটা আগে বের করতে হবে। ব্যাস বের করতে পারলে তো আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। আর যেহেতু আমরা স্ক্রু গেজ দিয়ে ব্যাসই মাপবো, তাহলে আমরা বলতে পারি এখানে 2 নম্বরটা আর কি। তাহলে ব্যাস ডি সমান সূত্র কি ছিল? এম প্লাস এল ইন্টু এলসি। এবং এখানে কোনো শূন্য কারেকশন নাই, ঠিক আছে, বড় ক্লাসে পাবা। সো এখানে আমাদের প্রধান স্কেল পার্ট কত? প্রধান স্কেল পার্ট ছিল 2 মিলিমিটার, তো আমরা 2 লিখে দিলাম। এল এর মান কত? দেখো, এল এর মান বলতে কি বলছিলাম আমি? সরি, এখানে সি হবে, সি ইন্টু এলসি, ভুল করলাম। তাহলে সি ইন্টু এলসি যদি আমরা দিই, সি মানে কি? ওই যে বৃত্তাকার স্কেল কোথায় সমাপাতিত হয়েছে, কোথায় সমাপাতিত হয়েছে? 20তম ভাগে। তাহলে আমরা এখানে বলবো 20 ইন্টু এলসির ভ্যালু 0.01। তাহলে আমাদের কত আসে? 20 ইন্টু 0.01
তো আমাদের কত আসে? আমাদের আসে 2.2 মিলিমিটার। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের ব্যাস। আমাকে বলছে ব্যাসার্ধের তার নিলে প্রস্থের ক্ষেত্রফল কি। আচ্ছা, প্রস্থের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা বাংলা লিখে নিবা, সুতরাং প্রস্থের ক্ষেত্রফল আমরা লিখলাম না বাংলা, তাহলে প্রস্থের ক্ষেত্রফল পাই কি আর স্কোয়ার। প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। প্রস্থেদ মানে তো বুঝো, মানে এরকম একটা তার, তাহলে তারের এইটা হচ্ছে প্রস্থেদ, তাহলে এটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে এটুকু হবে কি পাই আর স্কোয়ার, বৃত্তাকার আর কি। সো এখানে পাই আর তো আমি জানি না, আমি ডি জানি, তাহলে d/2 হোল স্কোয়ার। তো আমি যদি এখানে ভ্যালু বসাই, পাই ডি এর মান কত ছিল? 2.2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। সো আমি যদি করি পাই ইন্টু 2.2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, আমাদের এখানে আসতেছে 3.80। এই যেহেতু এটা মিলিমিটারে ছিল তাই এটা হবে মিলিমিটার স্কোয়ার। ওকে, আমাদের কিন্তু দুইটা প্রশ্ন শেষ। হ্যাঁ, আর দুইটা। তো পরেরটা দেখো, এটা উচ্চতর দক্ষতামূলক, খুবই সহজ একটা প্রশ্ন, যে গোলকটির ব্যাস নির্ণয় স্ক্রু গেজের পরিবর্তে 0.1 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। তাহলে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা কি জানি, যেহেতু ভার্নিয়ার ধ্রুবক বলছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত বলছে? 0.1 মিলিমিটার। আর তুমি যে স্ক্রু গেজটা ব্যবহার করছিলা সেখানে তুমি কত পাইছিলা? এই মানে লঘিষ্ঠ গণন বা তোমার লিস্ট কাউন্ট কত পাইছিলা? 0.01 মিলিমিটার। এখন একটু বোঝো লঘিষ্ঠ গণন আসলে কি প্রকাশ করে বা ন্যূনাঙ্ক কি প্রকাশ করে। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ন্যূনাঙ্ক আর এটা হচ্ছে তোমার স্ক্রু গেজের ন্যূনাঙ্ক। তাহলে ন্যূনাঙ্ক প্রকাশ করে যে কতটুকু ক্ষুদ্র তুমি মাপতে পারবা, মানে ক্ষুদ্রতম মান পরিমাপ করার যে ক্ষমতা বা ক্ষুদ্রতম মান গণন করার যে ক্ষমতা। তো এখানে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি ক্ষুদ্র মাপতে পারে, মানে দশমিকের পরে তুমি আরো 2 ঘর মাপতে পারবা, আর এখানে এটার মাধ্যমে দশমিকের পরে অনলি 1 ঘর মাপতে পারবা, তাই না? তাহলে কোনটা আমার জন্য বেশি পারফেক্ট? এটা আমার জন্য বেশি পারফেক্ট। সো আমরা এরকম লিখে দিতে পারি যে এই যে ভিসি বা এলসি এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষুদ্রতম গণন ক্ষমতা প্রকাশ করে, গণন ক্ষমতাকে নির্দেশ করে। তারপরে তুমি এখানে আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারো যে এটি যত ছোট যন্ত্রের অ্যাকুরেসি তত বেশি। অ্যাকুরেসি বলতে কি? সূক্ষ্মতা, মানে অনেক সূক্ষ্মভাবে সে কি করতে পারবে? পরিমাপ করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এলসির মানটা অনেক ছোট, আর ভিসির মানটা কিন্তু তুলনামূলক বড়। তাহলে এলসি ছোট, দেন কি ভিসি। যেহেতু এইটার মানটা ছোট, সুতরাং এটা পরিমাপ করতে পারবে কি? ভালো। তো আমাকে বলছে করা হলে কোন যন্ত্রটি অধিক সূক্ষ্ম পাঠ দিবে, তাহলে অবশ্যই স্ক্রু গেজ কি দিবে? অধিক সূক্ষ্ম পাঠ দিবে। দেন তুমি নিজের মতন করে এক্সপ্লেইন করে দিবা বিষয়টাকে, একদমই সহজ। এই দুইটা বৈশিষ্ট্য লিখবা, দেন এক্সপ্লেইন করে দিবা যে যেহেতু এটা এরকম হয়েছে তাই এটা এরকম হয়েছে। ওকে, ডান। এইবার দেখো আমরা একদম লাস্টের ম্যাথটা সলভ করবো। 2 নম্বর বলা হলো গোলকটির ব্যাস পরিমাপে 5% ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। ত্রুটি মানে কিন্তু আপেক্ষিক ত্রুটি। তো 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। খুবই সহজ। সরি। তো আমাদের এইখানে আমরা যদি একটু বলি যে গোলকের ব্যাস যখন তুমি পরিমাপ করবা, আগের ব্যাসটা কত ছিল? একদম নিট ব্যাস, যেটা আমরা প্রথমে স্ক্রু গেজ দিয়ে বাইর করছিলাম। তো স্ক্রু গেজ দিয়ে যখন আমরা বাইর করছিলাম, আমরা লিখে রাখি এটা 2 নম্বর, তখন আমরা ব্যাস পাইছিলাম কত? ব্যাস পাইছিলাম 2.2 মিলিমিটার। একটু দেখো এই যে এখানে যখন আমরা ব্যাসটা বের করছিলাম তখন আমরা 2.2 মিলিমিটার পাইছি। তো 2.2 কে তুমি 10 দিয়ে ভাগ করলে এটা সেন্টিমিটারে চলে যাবে, 0.22 সেন্টিমিটার, রাইট? তাহলে এই পজিশনে গোলকের আয়তন কত হবে? তাহলে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর মানে কি? d/2 হোল কিউব। তো আমরা যদি এখানে ভ্যালু বসাই দিই, 4 পাই ইন্টু ভাগ d/2, তাহলে আমাদের আসতেছে 5.575 ইন্টু 10⁻³ আয়তন, না? তাহলে সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের আসবে 5.575 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ওকে, ডান। তো আমরা এটা পাইলাম। এখন তুমি দেখো প্রশ্নে বলা ছিল যে আমাদের 1 সিসি গোলকের ভর, মানে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে আমরা এখন এখানে বলতে পারি এখন 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর সমান কত? 1 গ্রাম। তাহলে তুমি বলো তো যে 5.575 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব গোলকের ভর কত হবে? এটাই হবে না? একের সাথে গুণ দিলে তো এটাই হয়। তাহলে 5.575 ইন্টু 10⁻³ গ্রাম, এতটুকু ভর হবে। তাহলে এইখান থেকে তুমি কিন্তু রো বাইর করতে পারো। এখান থেকে রো মানে কি? ঘনত্ব। বাংলা লিখলাম না, তুমি লিখে নিও। তাহলে ঘনত্ব রো ইকুয়াল কি? m/v। এম এর মান কত ছিল? এত 5.575 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ঘনত্ব, মানে আয়তন কত? আয়তন তো এতই না, তাই না?
তাহলে আয়তন হবে 5.575 ইন্টু 10⁻³ ইকুয়াল টু 1। ঘনত্বের একক কি? ঘনত্বের একক হিসেবে হচ্ছে কেজি পার মিটার কিউব। তো এখানে যেহেতু আমরা গ্রাম নিয়ে কাজ করতেছি, উপরে গ্রাম নিচে সেন্টিমিটার কিউব, তাহলে হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, সিসি বললেও হয়। আচ্ছা, এটা হইলো আমাদের মূল ঘনত্ব। এখন আমরা দেখলাম যে গোলকটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। তাহলে আমরা লিখব যে ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে, যদি 5% করে ত্রুটি হয় তাহলে কি হবে? তাহলে আমাদের এখন ব্যাসটা চেঞ্জ হয়ে যাবে না? ব্যাস পরিমাপই তো আমি 5% ত্রুটি করছি, হয় আমি 5% বেশি মাইপা ফেলছি, ওই 2.2 থেকে 5% হয়তো বেশি মাপছি, অথবা 5% কি মাপছি? কম মাপছি। তো আমরা যেহেতু সেন্টিমিটার নিয়ে কাজ করতেছি, তাহলে ব্যাস সমান আমরা এটা লিখতে পারি এরকম যে ডি ইকুয়াল 0.22। এটা হচ্ছে সেন্টিমিটার। মূলের থেকে হয় বেশি মাপছি, না হলে কম মাপছি। কতটুকু বেশি মাপছি, কতটুকু কম মাপছি? মূল যেটা ছিল এর 5% হয় বেশি মাপছি, আর না হলে কি মাপছি? কম মাপছি। তো আমরা যদি এটা করি ইন্টু 5%, তাহলে আমাদের আসতেছে 0.011। তাহলে আমরা বলতে পারি 0.22 প্লাস মাইনাস 0.011। এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, একবার ম্যাক্সিমাম আসবে, একবার মিনিমাম আসবে, এবং এটার একক কি? এটার একক হচ্ছে সেন্টিমিটার। এখন তুমি বলো তো, তাহলে এইখান থেকে আমি ভিম্যাক্স বাইর করতে পারবো না? তাহলে ভিম্যাক্স মানে সর্বোচ্চ আয়তন, তাহলে কত হবে? 4/3 পাই আর কিউব। না, আর কিউবের বদলে আমরা কি লিখবো? d/2 লিখতাম না? যেহেতু সর্বোচ্চ আয়তন বাইর করতে চাই, তাহলে ডি নিব কি? ম্যাক্সিমামটা নিয়ে আমরা ভাগ করব। তো আমরা যদি করি 4/3 ইন্টু পাই ইন্টু ডিম্যাক্স কত হবে? 0.22 প্লাস 0.011। তাহলে 0.22 প্লাস 0.011 ডিভাইডেড বাই 2। এখানে হোল কিউব দিয়ে নিও, আমার মতন ভুল করো না। দেন এখানে আমরা ব্র্যাকেট আটকে একটা 3 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে কত? 6.454 ইন্টু 10⁻³ এটা কি আয়তন না? আয়তনের একক কী হবে? সেন্টিমিটার কিউব। ঠিক সেমভাবে তুমি আমার ভি মিনিমাম বের করতে পারো, ভি মিনিমাম। তাহলে ভি মিনিমাম কত হবে? 4/3 পাই, এখানে হবে ডি মিনিমাম বাই 2 হোল কিউব। আর এর বদলে ব্যাসকে অর্ধেক করলে আর পাওয়া যায়, এটা আশা করি বুঝো। দেন আমরা এখানে কিছুই চেঞ্জ করা লাগবে না, ক্যালকুলেটরের উপর থেকে এখানে জাস্ট প্লাসের বদলে আমরা একটা মাইনাস ঢুকাই দিলাম। তাহলে আমাদের এখানে আসতেছে দেখো 4.78 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে আমরা দুইটা আয়তন পাইলাম। আয়তন পাইলে আমরা কি করব? আবার ঘনত্ব বের করতে পারবো, বস্তুর ভর তো আর চেঞ্জ হবে না। ওকে, তো রো ম্যাক্স যদি আমি বের করতে চাই, তাহলে রো ম্যাক্স ইকুয়াল কি জানি আমরা? m/v, ভর বাই আয়তন। এখন দেখো তো রো এর সাথে আয়তনের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক না? তাহলে তুমি যদি রো ম্যাক্স চাও, তাহলে তুমি আয়তন কি নিবা? মিনিমাম। উল্টাটা নিবা, ব্যস্তানুপাতিক মানে উল্টা। ওকে, আবার যদি আয়তন ম্যাক্সিমাম হইতো, তাহলে রো কিন্তু মিনিমাম হইতো। আচ্ছা, তাহলে এম এর মান কত? এম এর মানে এই যে আমরা এখানে পাইলাম 5.575। তাহলে আমরা লিখবো 5.575 ইন্টু 10⁻³ আর ভি মিনিমাম কত? 4.78। তাহলে আমরা লিখবো 4.78 ইন্টু 10⁻³ তাহলে কত আসে? 5.575 e-3 ডিভাইডেড বাই 4.78 e-3। আমাদের এখানে আসতেছে 1.166 রো যেহেতু, তাহলে হবে গ্রাম পার সিসি। ঠিক সেমভাবে তুমি আবার রো মিনিমাম বের করতে পারো। তাহলে এম ডিভাইডেড বাই কি হবে বলো তো? ভি ম্যাক্সিমাম, কারণ এখানে মিনিমাম হলে এখানে ম্যাক্সিমাম, উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেটা আমি আর মান বসাইলাম না, এটা সরাসরি করে বলি 5.575 e-3 ডিভাইডেড বাই 6.454 e-3। তাহলে আমাদের এইটা আসতেছে 0.864। তাহলে 0.864 গ্রাম পার সিসি। আচ্ছা, এখন আসো, আমাদের দুইটা রো বাইর হয়েছে, তাহলে আমরা এখন চূড়ান্ত ত্রুটি বের করতে পারবো, ঘনত্ব পরিমাপে চূড়ান্ত ত্রুটি। ওকে, এখন দেখো, তাহলে আমরা এখানে লিখে নিব ঘনত্ব পরিমাপে চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? প্রথমটা হচ্ছে ডেল রো ইকুয়াল, একটা হবে ম্যাক্স থেকে রো বাদ। তাহলে ম্যাক্স কি? 1.66। তাহলে 1.166 মাইনাস, আর আগেরটা কত ছিল? মেইন রোটা কত ছিল? 1। তাহলে 1 বিয়োগ দিলে আমাদের থাকতেছে 0.166 গ্রাম পার সিসি। প্রচণ্ড গরম, কারেন্ট নাই। দেন আমরা বলবো আরেকটা পাবো আমরা ঘনত্ব পরিমাপে চূড়ান্ত ত্রুটি, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্নতে পাবো। তাহলে এখানে হবে রো মিনিমাম মাইনাস রো, এবং এখানে মনে রাখো নেগেটিভ চিহ্ন আসবে না। তুমি মিনিমাম থেকে বাদ দাও, অনেক সময় দেখবা যে রো থেকে রো মিনিমাম বাদ দেয়, একই যেহেতু মডুলাস দেওয়া
সেটা কি হবে না, আমাদের এখানে চেঞ্জ হবে না। তাহলে 1 মাইনাস আমাদের ওইটা আসতেছে 0.0864, এটা আমরা পাবো 0.136 গ্রাম পার সিসি। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে বড় মাপটা নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে আমরা বলতে পারি সুতরাং শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটিও বলা যায়, কারণ 100% গুণ করি তো তুমি আপেক্ষিক ত্রুটি বললেও হবে। এবং এখানে উপরে লিখে দিও যে বড় মান নিয়ে, বড় মান নিয়ে, তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কি হবে, ডেল রো ডিভাইডেড বাই রো ইন্টু 100%। তাহলে এখানে এই রোর মানটা কোনটা হবে, বড়টা, ঠিক আছে, বড় মান নিয়ে বের করবে সবসময় ত্রুটি। 0.166 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%, 0.166 ইন্টু 100, তাহলে আমাদের আসে 16.6%। এটাই হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি। খুবই সহজ অঙ্কটা, আগের অঙ্কগুলো বুঝে থাকলে এই অঙ্কটা একদম মানে ভেরি সিম্পল একটা ম্যাথ। ওকে, তো আমাদের এই প্রথম চ্যাপ্টারটা শেষ। আশা করি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং তোমরা কি করবে, এই কনসেপ্টগুলো বারবার ম্যাথ করবে। ওকে, দেন তুমি যেই অঙ্কই করতে বসো দেখবা চেঞ্জ হলে হয়তো হালকা একটু পরিবর্তন, বাট বেসিক কনসেপ্ট পুরোটাই আমাদের কভার। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ক্লাসে, ততদিন ভালো থাকো। ধৈর্য ধরে দেখার জন্য ক্লাসটি অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে আরও বেশি জ্ঞান ছড়াবে, আরও বেশি আলোর দিশারি হবে, এবং আমরা সেই আশা রেখেই তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম আমাদের বেসিক সিরিজের ক্লাসগুলো। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই, ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।